গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দত্তা। আজকের গল্প দত্তা। আশা করছি আপনারা এই গল্পের প্রথম পরিচ্ছেদ থেকে পঞ্চদশ পরিচ্ছেদ অবধি আগের অডিওগুলিতে শুনেছেন। আজ আমি এই গল্পের ষোড়শ পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ার প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ারে পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষ হোক এবং সংসারের অভিজ্ঞতা তাহার যত অল্পই থাকুক, এ কথাটা সে এক নিমেষেই টের পাইল যে ওই চেয়ারে অসীন পিতা পুত্রের চোখের চাহনিতে আর যে ভাবই প্রকাশ করুক, হৃদয়ের প্রীতি প্রকাশ করে নাই। ইহারা যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না, তাহা সে জানিত। সেই মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাইতে আসিয়া সে নিজের কানেই অনেক কথা শুনিয়া গিয়াছিল এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তাহার দাম পাঠাইয়াছিলেন, সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনাইয়া আসেন নাই। কিন্তু সে যখন সত্যই ঠকাইয়া যায় নাই এবং জিনিসটা আজ যখন 200 স্থানে 400 ঘুরাইয়া আনিতে পারে যাচাই হইয়া গেছে, তখন সেদিক দিয়া কেন যে এখনো তাহাদের রাগ থাকিবে, তাহা সে ভাবিয়া পাইল না। আর এই বসন্তের ভয় দেখাইয়া যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইয়া যায় নাই, বরঞ্চ ঠিক উল্টা এ মিথ্যা আর কেহ প্রচার করিয়াছে কিংবা বিজয়ার নিজের মুখেই প্রকাশ পাইয়াছে, তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আর একবার চিৎকার করিয়া উঠিল। ভৃত্য কালীপদ বোধ করি নিছক কৌতূহল বশে পর্দা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখে পড়িতেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভব হিন্দি ভাষায় অধিক রোগ প্রকাশ পায়। কহিল, এই শুয়োরকা বাচ্চা, একটা কুর্সি লাও। ঘরের সকলেই চমকিয়া উঠিল। কালীপদ শুয়োরকা বাচ্চা এবং লাও কথাটার অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটি যে কি তাহার আন্দাজ করিতে না পারিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিক একবার ওদিকে মুখ ফিরাইতেই লাগিল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া লইয়াছিলেন। তিনি গম্ভীর স্বরে কহিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে বসতে দাও। কালীপদ দ্রুত বেগে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত উদার কণ্ঠে বলিলেন, রোগা মানুষের ঘর, অমনি হেষ্টি হয়েও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষে শোভা পায় না। ছেলে উদ্ধতভাবে জবাব দিল, মানুষ এতে টেম্পার লুজ করে না তো কি করে শুনি? হারামজাদা চাকর, বলা নেই কওয়া নেই একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে, যে ভদ্র মহিলার সম্মান রাখতে পর্যন্ত জানে না। অকস্মাৎ প্রচণ্ড ধাক্কায় মাতালের যেমন নেশা ছুটিয়া যায়, বিজয়ারও ঠিক তেমনই ঝড়ের আচ্ছন্ন ঘোরটা ঘুচিয়া গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছাড়িয়া দিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া যাইতেই নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া আসিয়া
তাহাতে বসিল। রাসবিহারী বিজয়ার মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ করিয়া পুনশ্চ বলিলেন, আমি সমস্তই বুঝি বিলাস, এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক, তাও মানি। কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতিনীতি আচার ব্যবহার জানতো তাহলে ভাবনা ছিল কি? সেই জন্যে রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। এই দোষ ত্রুটি যে কাহার তা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। বিলাস কহিল, না বাবা, এরকম ইম্পার্টিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এ বাড়িতে চাকরগুলো হয়েছে যেমন, হতভাগা তেমনই বজ্জাত। কালই আমি বেটাদের সব দূর করে তবে ছাড়ব। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহে তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেওয়ালগুলিকেই শুনাইয়া বলিলেন, এর মন খারাপ হয়ে থাকলে যে কি বলে তার ঠিকানায় নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি? আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কিরকম চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, তার ওপর উনি ভয় দেখিয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথা কহে নাই। এইবার সে বাধা দিয়া কহিল, না, আমি কোনো রকম ভয় দেখিয়ে যাইনি। বিলাস মাটিতে একটা পা ঠুকিয়া সতেজে কহিল, আলবৎ ভয় দেখিয়ে গেছেন, কালীপদ সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর একটা কি কাণ্ড করিতে যাইতেছিল, তাহার পিতা থামাইয়া দিয়া বলিলেন, আহ, কি করো বিলাস, উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয় ওর কথাই সত্যি। তথাপি বিলাস কি যেন বলিবার প্রয়াস করিতেই বৃদ্ধ কটাক্ষে নিষেধ করিয়া বলিলেন, এই সামান্য অসুখে মাথা হারিও না বিলাস, স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যেই বিপদ পাঠিয়ে দেন। বিপদে পড়লে তোমরা সকলের আগেই এই কথাটাই কেন ভুলে যাও, আমি তো ভেবে পাইনে। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন তাতেই বা কি? কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, উনি তো ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্রের প্রতি মুখ তুলিয়া বলিলেন, যাক, জ্বর তো তাহলে অতি সামান্য আপনি বলছেন, চিন্তা করবার তো কোনো কারণ নেই, এই তো আপনার মত। নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সহিয়াছিল, কিন্তু এইবার একটা বাঁকা জবাব না দিয়া থাকিতে পারিল না। কহিল, আমার বলায় কি আসে যায় বলুন? আমার ওপর তো নির্ভর করছেন না, বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। কথাটার নিহিত খোঁচা যাই থাক, এ জবাব দিবার তাহার অধিকার ছিল। কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চেঁচাইয়া উঠিল, তুমি কার সঙ্গে কথা কয়েছ? মনে করে কথা কও বলে দিচ্ছি। এ ঘর না হয়ে আর কোথাও হলে তোমার বিদ্রুপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম হইতেই একটা ঝগড়া বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া তুলিবার প্রাণপণ চেষ্টা দেখিয়া নরেন্দ্র বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন, কিসের জন্য? কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটিতেছে
কিছুই সে স্থির করিয়া উঠিতে পারিল না। আসল কারণ হইতেছে এই যে কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ নরেন্দ্র তাহা আজিও জানিত না। বিজয়া এখানে আসার সঙ্গে সঙ্গেই গ্রামের অনুসন্ধিৎসু প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধের আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সম্বন্ধ নিরূপণেই ব্যাপৃত থাকিত। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছিত না। তাহার পরে ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতে কোথাও আর বাকি রহিল না, তখন সে কলিকাতায় চলিয়া গেছে। আজ পিতা পুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দেশ্য এবং অস্পষ্ট ব্যথার মতো তাহাকে বাজিতেছিল বটে, কিন্তু চিন্তার দ্বারা তাহাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় কিংবা প্রয়োজন কিছুই তাহার ছিল না। ঠিক এই সময়ে বিজয়া এদিকে মুখ ফিরাইল। নরেন্দ্রের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চক্ষু ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন আর আপনি নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাবার পথে দয়ালবাবুকে একবার দেখে যাবেন, শুধু এই মিনতিটি রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়াই সে পুনরায় মুখ ফিরাইয়া শুইল। রাসবিহারী অনেক পূর্বেই আসল ব্যাপারটা বুঝিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, বিলক্ষণ! তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য? তারপর ছেলেকে নানা প্রকার ভর্ৎসনার মধ্যে বারংবার এই কথাটাই প্রচার করিতে লাগিলেন যে অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে এবং সঙ্গে সঙ্গে একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরমব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্বকথার মর্মোদ্ঘাটন করিয়া দেখাইয়াছিলেন। নরেন্দ্র কোনো কথা কহিল না। পিতা ও পুত্রের নিকট হইতে তত্ত্বকথা ও অপমানের বোঝা নিঃশব্দে এই স্কন্ধে ঝুলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলেন, নরেন্দ্রবাবু, আপনার সঙ্গে একটা জরুরি কথা আলোচনা করবার আছে। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র ও অদ্বিতীয় রূপে বিজয়ার ঘরের মধ্যে অধিষ্ঠিত রাখিয়া দ্রুত বেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকাস্থলে কহিলেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি, বাবা এটা কিন্তু ভুলতে পারি নে, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী জগদীশ দুইজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমিই পড়ে আছি। কিন্তু খুলে বলতে পারি নে নরেন, আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ রাসবিহারীর আর একদিনের কথাগুলা যেন মনে পড়ায় বলিয়া উঠিলেন, ওই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যই তোমার ওপর বড় বিরক্ত হয়েছিলাম নরেন। একটু হাস্য করিয়া বলিলেন, কিন্তু দেখো বাবা,
এই বিরক্ত হয়েছিলাম, কথাটা বড় রূঢ়। হইনি বলতে পারলেও সাংসারিক হিসাবে ভালো হয়, বলতে শুনতে সব দিকে নিরাপদ। কিন্তু যাক, বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগতভাবেই পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই, কত লোকে গালাগাল দেয়। বন্ধুরা বলেন, বেশ, মিথ্যে বলতে যখন কোনো কালেই পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলি নে, কিন্তু একটু ঘুরিয়ে বললেই যদি গালমন্দ হতে নিস্তার পাওয়া যায়, তাই কেন করো না? আমি শুনে শুধু অবাক হয়ে ভাবি, বাবা, যা ঘটেনি তা বানিয়ে বলা, ঘুরিয়ে বলা যায় কি করে? এরা আমার ভালোই চায়, তা বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছে, তা সে অসাধ্য সাধন করি বা আমি কেমন করে? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনোদিনই ভালোবাসিনি, এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও, তাই এত কথা বলা। বলিয়া উদাস নেত্রে কড়ি কাঠের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া চোখ নামাইয়া কহিলেন, আর একটা কথা কি জানো নরেন, এই সংসারেই চিরকাল আছি বটে, চুল পাকিয়েও ফেললাম এ সত্য, কিন্তু কি করলে কি বললে যে এখানে সুখ সুবিধে মেলে, তা আজও এই পাকা মাথায় ঢুকলো না। নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম, এ কথা মুখের ওপর বলে তোমার মনে আজ ক্লেশ দেব কেন? নরেন বিনয়ের সহিত বলিল, যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছু নেই। রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, না না, ও কথা বলো না নরেন। কঠোর কথা মনে বাজে বই কি, যে শোনে তার তো বাজেই, যে বলে তারও তো কম বাজে না বাবা। জগদীশ্বর। নরেন অধোমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া লইয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু তারপরে আর চুপ করে থাকতে পারলাম না। ভাবলাম সে কি কথা, সে অনেক দুঃখে নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে, তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেওয়া হয়েছে তখন আর তো ভাবাও চলে না, দাম দিতেও বিলম্ব করা চলে না। মনে মনে বললাম, আমার বিজয়া মা যখন ইচ্ছে, যতদিনে ইচ্ছে টাকা দিন, কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই। সে বেচারা ও যখন ওই টাকাটা নিয়েই তবে বিদেশ যাবে, একটা দিনও তো দেরি করা কর্তব্য নয়। তার ওপর সে যখন আমার জগদীশের ছেলে। নরেন তখনকার কটু কথাগুলা স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দাম দেবার ইচ্ছে ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া বলিলেন, না, সে কথা আমার তো মনে হয়নি নরেন, কিন্তু তবে কি জানো না, থাক। বলিয়া তিনি সহসা মৌন হইলেন। 400 টাকায় যাচাই করার কথাটা একবারে নরেনের জিহ্বায় আসিয়া পড়িল, কিন্তু সেই সঙ্গে কেমন একটা ক্লেশ বোধ হওয়ায় এ সম্বন্ধে আর কোনো কথা সে কহিল না। রাসবিহারী এইবার দরকারি কথাটা পারিলেন। তিনি লোক চিনিতেন। নরেনের আজিকার কথাবার্তায় ও ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল যে এখনও সে আসল কথাটা জানে না, এবং এই সকল অন্যমনস্ক ও উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙুল দিয়া দেখাইয়া না দিলে নিজে হইতে অনুসন্ধান করিয়াও ইহার কোনোদিনই কিছু জানিতে চাহে না। বলিলেন,
বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ তেমন লজ্জা বোধ করেছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বলি, বিজয়া একবার যদি তার মত নিয়ে সেটা কিনতো তাহলে তো কোনো কথাই উঠতে পারতো না। তুমি বলো দেখি, এ কি তার কর্তব্য ছিল না? বিজয়ার কর্তব্যটা ঠিক বুঝিতে না পারিয়া নরেন্দ্র জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। রাসবিহারী কহিলেন, তার অসুখের খবর পেয়ে বিলাস যে কিরকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে এ তো আমার বুঝতে বাকি নেই, হওয়াই স্বাভাবিক। সমস্ত ভালো মন্দ সমস্ত দায়িত্ব তো শুধু তারই মাথার উপরে। চিকিৎসা এবং চিকিৎসক স্থির করা তো তারই কাজ, তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু দুদিন পূর্বে চিন্তা করলে তো এসব অপ্রিয় ব্যাপার ঘটতে পারতো না। নিতান্ত বালিকা নয়, ভাবা তো উচিত ছিল। কেন যে উচিত ছিল তাহা তখনও পর্যন্ত বুঝিয়া উঠিতে না পারিয়া নরেন বৃদ্ধের প্রশ্নে সায় দিতে পারিল না। কিন্তু তবুও তাহার বুকের ভিতরটা আশঙ্কায় তোলপাড় করিতে লাগিল। অথচ বুঝিয়া লইবার মতো কথাও তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে শুধু শঙ্কিত দুই চক্ষু বৃদ্ধের মুখের প্রতি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। রাসবিহারী বলিলেন, তুমি কিন্তু বাবা বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পাবে না। আর একটা অনুরোধ আমার এই রইল নরেন, এদের বিবাহ তো বৈশাখেই হবে, যদি কলকাতাতেই থাকো শুভকর্মে যোগ দিতে হবে, তা বলে রাখলাম। নরেন কথা কহিতে পারিল না, শুধু ঘাড় নাড়িয়া জানাইল আচ্ছা। রাসবিহারী তখন পুলকিত চিত্তে অনেক কথা বলিতে লাগিলেন। এ বিবাহ যে মঙ্গলময়ের একান্ত অভিপ্রেত এবং বর কন্যার জন্মকাল হইতেই যে স্থির হইয়াছিল, এবং এই প্রসঙ্গে বিজয়ার পরলোকগত পিতার সহিত তাহার কি কি কথা হইয়াছিল ইত্যাদি বহু প্রাচীন ইতিহাস বিবৃত করিতে করিতে সহসা বলিয়া উঠিলেন, ভালো কথা, কলকাতাতেই কি এখন থাকা হবে? একটু সুবিধে টুবিধে হবার কি আশা? নরেন্দ্র কহিল, হ্যাঁ, একটা বিলাতি ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। রাসবিহারী খুশি হইয়া বলিলেন, বেশ বেশ, ওষুধের দোকান, কাঁচা পয়সা, টিকে থাকতে পারলে আখেরে গুছিয়ে নিতে পারবে। নরেন এই ইঙ্গিতের ধার দিয়াও গেল না, কহিল, আজ্ঞে হ্যাঁ। শুনিয়া রাসবিহারী আর কৌতূহল দমন করিতে পারিলেন না, একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিলেন, তাহলে মাইনেটা কিরকম দিচ্ছে? নরেন্দ্র কহিল, পরে কিছু বেশি দিতে পারে, 400 টাকা মাত্র দেয়। 400? রাসবিহারী বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া বলিলেন, আহা, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। এদিকে বেলা বাড়িয়া উঠিতেছিল দেখিয়া নরেন্দ্র উঠিয়া দাঁড়াইল। দয়ালবাবুর 2-4টা বসন্ত দেখা দিয়াছিল, তাহাকে একবার দেখিতে যাইতে হইবে। জিজ্ঞাসা করিল, সেই পরেশ ছেলেটি কেমন আছে বলতে পারেন? রাসবিহারী অম্লান মুখে জানাইলেন, তাহাকে তাহাদের গ্রামের বাটিতে পাঠাইয়া দেওয়া হয়েছে, সে কেমন আছে বলিতে পারেন না। উভয়েই ঘরের বাহির হইয়া আসিলেন। তাহাকে আবার একবার উপরে যাইতে হইবে, ছেলে তখনও অপেক্ষা করিয়া আছে। সে চিকিৎসার কিরূপ ব্যবস্থা করিল তাহারও খবর লওয়া আবশ্যক।
বারান্দার শেষ পর্যন্ত আসিয়া নরেন মুহূর্তের জন্য একবার স্থির হইয়া দাঁড়াইল। তাহার পর ধীরে ধীরে ফিরিয়া আসিয়া রাসবিহারীকে কহিল, আপনি আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানাবেন। বলবেন, প্রবল জ্বরে মানুষের আবেগ নিতান্ত সামান্য কারণেও উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয়ার সম্বন্ধে ডাক্তারের মুখের এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন। বলিয়াই সে মুখ ফিরাইয়া একটু দ্রুত গতিতেই প্রস্থান করিল। স্নান নাই, আহার নাই, মাথার উপর কড়া রৌদ্র, মাঠের উপর দিয়া নরেন্দ্র দীঘ্রা চলিয়াছিল, কিন্তু কিছুই তাহার ভালো লাগিতেছিল না। তাই চলিতে চলিতে আপনাকে আপনি সে বারংবার প্রশ্ন করিতেছিল, তাহার কিসের গরজ? কে একটা স্ত্রীলোক তাহার শ্রদ্ধার পাত্রকে দেখিবার জন্য অনুরোধ করিয়াছে বলিয়াই সে যাহাকে কখনো চোখেও দেখে নাই, তাহাকে দেখিবার জন্য এই রৌদ্রের মধ্যে মাঠ ভাঙিতেছে। এই অন্যায় অনুরোধ করিবার যে তাহার এক বিন্দু অধিকার ছিল না, তাহা মনে করিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল, এবং ইহা রক্ষা করিতে যাওয়াও নিজের সম্মানের হানিকর, ইহাও সে বারবার করিয়া আপনাকে বলিতে লাগিল, অথচ মুখ ফিরিয়া চলিয়া যাইতেও পারিল না। এক পা করিয়া সেই দীঘরার দিকেই অগ্রসর হইতে লাগিল, এবং অনতিকাল পরে সেই নিতান্ত স্পর্ধিত অনুরোধটাকেই বজায় রাখিতে নিজের বাটির দ্বারদেশে আসিয়া উপস্থিত হইল। দত্তা গল্পের ষোড়শ পরিচ্ছেদটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরের পরিচ্ছেদগুলি শোনার জন্য। নমস্কার।